হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। যারা ডাব্লিউপি কেপির পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকে রিজনিং মক টেস্ট নাম্বার 5। যারা 1 থেকে 4 পর্যন্ত এখনও দেখোনি তারা অবশ্যই 1 থেকে 4 পর্যন্ত দেখে নিও। এইখানকার যে প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করছি সেই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নকে অ্যানালাইসিস করেই বানানো। প্রথমেই বলে রাখি, আমাদের অফলাইন কোচিং সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। যদি তোমরা অফলাইন ব্যাচগুলোতে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 8910961548 এই নাম্বারে ফোন করে ডেমো ক্লাসের জন্য যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে। যদি কেউ আবাসিকে পড়ে থেকে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করতে পারো। আজকে সেশনের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা ডাইরেকশন টেস্টের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটা ব্যক্তি এ বিন্দু থেকে শুরু করে 3 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর দিকে বি অভিমুখে যাত্রা করে। একটা ব্যক্তি এ বিন্দু আছে, এখান থেকে 3 কিলোমিটার বি বিন্দুতে পৌঁছালো। তারপর বাম দিকে ঘুরে সি বিন্দুতে পৌঁছানোর জন্য এই এ থেকে বি পর্যন্ত সমান দূরত্বে 3 গুণ ভ্রমণ করে। বাঁ দিকে ঘুরে অর্থাৎ উত্তর দিকে ঘুরে কতটা গেল? এই 3 কিলোমিটারে 3 গুণ অর্থাৎ 3 × 9 কিলোমিটার গেল। ক্লিয়ার? তারপর তিনি আবার বাম দিকে ঘুরে ওই এ থেকে বি এর সমান দূরত্বটি 5 গুণ গেল, অর্থাৎ বাঁ দিকে ঘুরে অর্থাৎ এদিক পশ্চিম দিকে ঘুরে এ থেকে বি এর সমান 5 গুণ অর্থাৎ 5×3 = 15 মিটার গেল। প্রারম্ভিক স্থান এবং গন্তব্যের মধ্যে দূরত্ব কত? প্রারম্ভিক মানে যেখান থেকে শুরু করেছিল, স্টার্টিং পয়েন্ট আর বর্তমান অবস্থা এটার মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। এই কোণাকুণির দূরত্বটা জানতে গেলে কি করতে হবে? এই কোণাকুণির দূরত্বটাকে ধরে এই অতিভুজ বানিয়ে এই কোণাকুণির দূরত্বটার সহ অতিভুজ বানিয়ে একটা ত্রিভুজ বানাতে হবে। যে ত্রিভুজটা যদি আমরা এখান থেকে জয়েন করে দিই তাহলে এই একটা ত্রিভুজ তৈরি হলো। এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের লম্ব হবে 9 মিটার। তার কারণ হচ্ছে 9 কিলোমিটার, অর্থাৎ এইটা 9 যদি হয় এটাও 9 কিলোমিটার হবে। আর নিচেরটা যদি 3 কিলোমিটার হয় উপরেরটা 3 কিলোমিটার হবে। পুরোটা ছিল 15 কিলোমিটার। 15 কিলোমিটার থেকে যদি 3 কিলোমিটার বাদ দেওয়া হয় তাহলে এইখান থেকে এটা হয়ে যাবে 12 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে একটা ত্রিভুজ যার লম্ব 9 কিলোমিটার, ভূমি 12 কিলোমিটার, তাহলে অতিভুজ কীভাবে বের করব? অতিভুজ বের করবো √12² প্লাস 9²। 12² হচ্ছে 144, 9² হচ্ছে 81, যোগ করলে হবে 225 অর্থাৎ 15, অর্থাৎ অতিভুজ হবে 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার হবে অ্যান্সার, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, এটা ক্যালেন্ডার চ্যাপ্টারের প্রশ্ন। 1 জানুয়ারি 2006 যদি রবিবার হয় তাহলে 1 জানুয়ারি 2010 কী বার হবে? 1 জানুয়ারি 2006 যদি সানডে হয় তাহলে 1 জানুয়ারি 2010 কী বার হবে? দেখো, 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 1 বছর, প্রত্যেক বছর একদিন করে এগিয়ে যায়। যদি লিপ ইয়ার থাকে আমরা 2 দিন করে এগোবো। তাহলে 6 সাল থেকে 7 সাল, 8 সাল, 9 সাল এবং 10 সাল। 6 সাল থেকে 7 সাল হলো, অর্থাৎ একদিন বেরোলো এগোলো। 7 থেকে 8 হলো একদিন এগোলো। এখানে কেন একটাকে ধরলাম 2 ধরলাম না? তার কারণ হচ্ছে যখনই ফেব্রুয়ারি মাস লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস যখনই আমরা ক্রস করব তখনই কিন্তু আমাকে 2 দিন কাউন্টিং করতে হবে। যদি লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসটা ক্রস না করি, অর্থাৎ 28 তারিখ থেকে ক্রস না করি, তাহলে কিন্তু আমরা 2 দিন কাউন্টিং করব না। নর্মালের মতো একদিন করেই কাউন্টিং করতে হবে। তাহলে 6 থেকে 7 একদিন হলো, 7 থেকে 8 অর্থাৎ 2008 সালের জানুয়ারি মাস একদিন বাড়লো। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2008 সালের জানুয়ারি মাসের 1 তারিখ 2009 সাল। এখন দেখো লিপ ইয়ারের যে সালটা আছে 2008 সালের ফেব্রুয়ারি মাস, সেটা কিন্তু ক্রস করতে হলো, তাই জন্য এখানে 2 দিন বাড়বে, এখান থেকে এটা একদিন বাড়বে, অর্থাৎ টোটাল বেড়ে গেল 5 দিন। অর্থাৎ সানডের সঙ্গে যদি আমরা 5 দিন যোগ করি,
সানডের সঙ্গে 5 দিন যোগ করলে শুক্রবার অর্থাৎ ফ্রাইডে হবে, অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি। ক্লিয়ার? আবার এই জায়গাটা বলে দিচ্ছি, যদি লিপিয়ার সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখটা ক্রস করা হয় তবেই কিন্তু 2 দিন বাড়বে, আদারওয়াইজ 1 দিন করে প্রত্যেক বছর বাড়বে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা মিসিং নাম্বারের প্রশ্ন, মিসিং নাম্বারের প্রশ্ন। দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে। এই 8 সংখ্যাটা তৈরি করতে হবে 5, 11, 2 এবং 4 দিয়ে। কি করব? 5 আর 2 7, 11 আর 4 হচ্ছে 15। 15 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে হয়ে যাবে 8। 15 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 8। দেখো 8 মিলছে। সেমভাবে 8 আর 6 কত? 8 6 14, 20 আর 10 30। 30 থেকে যদি তুমি 14 বাদ দাও তাহলে হয়ে যাবে 16। এটাও মিলছে। তাহলে 3 আর 6 হচ্ছে 9, 15 আর 8 হচ্ছে 23। 23 থেকে 9 বাদ দিলে কত হবে? 14। অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই 1 থেকে 4 পর্যন্ত ভিডিওটা দেখার পর 5-এর ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের করতে অনেক ভালো লাগবে। শূন্যস্থান পূরণ করো। B2CD ড্যাশ BCD4 B5CD B6 BC6D। দেখো প্রত্যেকটাতে কিন্তু BCD করে আছে, তার মানে এখানেও BCD হবে। প্রতিটা কমার মধ্যে কিন্তু বিসিডি আছে, তাহলে এখানেও বিসিডি হবে। কিন্তু এই যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে, একটাতে 2 আছে, তারপরে লাস্টে 4 আছে, আবার ফার্স্টেরটায় 5 আছে, আবার মাঝখানেরটাতে 6 আছে, অর্থাৎ 3টা কোথায় বসবে? এই যে বিসিডির কোন জায়গায় 3 বসবে? সি এর নিচে 3 বসবে। সি এর নিচে 3 বসবে। কেন বসলো? দেখো বি এর তলাতে 2 আছে, তারপরে সি এর তলাতে 3 হবে, তারপরে ডি এর তলাতে 4 আছে, আবার বি এতে 5 আছে, সিতে 6 আছে, আবার ডিতে 7 হবে। এরকমভাবে প্যাটার্নটা হবে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, প্রশ্নবোধক স্থানে কি হবে? 53 53, 40 40, 27 27, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো দুটো করে নাম্বার রিপিট হচ্ছে, 53 53, 40 40, 27 27। তাই এরপরেও দুটো সংখ্যা রিপিট হবে। আমাকে প্রথমটা জানতে চাইছে, তাহলে 53 থেকে 40-এর গ্যাপ কত? আমরা বলবো 13। 40 থেকে 27-এর গ্যাপ কত? দেখো এটাতেও বলবো আমরা 13। অর্থাৎ 27 থেকে 13 বাদ দিলে হয়ে যাবে কত? 14। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা 53 40-এর গ্যাপ 13, 40 27-এর গ্যাপ 13, তাই এরপরেও 13 গ্যাপ হবে, অর্থাৎ এখানে আসবে কত? 14। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 6, ফিগার কাউন্টিং করতে দিয়েছে, অর্থাৎ ত্রিভুজ কাউন্টিং করতে দিয়েছে। এটা একটা ইরেগুলার ফিগার, ইরেগুলার ফিগার। এই ইরেগুলার ফিগারটা কিভাবে কাউন্টিং করতে হয় দেখো, আমাকে এখানে দুটো পার্টে ভাগ করে নেব আমি। ছবিটা দুটো পার্টে কিভাবে ভাগ করব? একটা হচ্ছে এই বরাবর, এই বক্স বরাবর একটা পার্ট, আর একটা ত্রিভুজ বরাবর পার্ট, আরেকটা হচ্ছে ত্রিভুজ বরাবর পার্ট। সেটা কোনটা? এইটা। ঠিক আছে, তা প্রথমে যদি আমরা বক্স বরাবর কাউন্টিং করি তাহলে এখানে নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6। 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 12টা ত্রিভুজ আছে। এই ছকটার মধ্যে 12টা ত্রিভুজ আছে। এবার ত্রিভুজটার মধ্যে যদি শুধু কাউন্টিং করি তাহলে এখানেও যদি আমরা নাম্বারিং করি 1 আর 2 যোগ করলে হয়ে যাবে 3। ক্লিয়ার? মানে বক্সের যদি প্রথম কোণা থেকে দ্বিতীয় কোণা পর্যন্ত এরকম যদি ক্রস করা থাকে তাহলে এই বক্সে যতগুলো খোপ আছে তাকে নাম্বারিং করে আমরা কি করি? 2 দিয়ে গুণ করি, ডিফল্ট 2, সেইভাবে 8 হয়। এই প্রসেসে আমরা এই ছকটাকে নাম্বারিং করলাম, করে আমরা 6টা খোপ পেলাম, তাকে 2 দিয়ে গুণ করে 12 পেয়েছিলাম। আর ত্রিভুজের যদি শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যতগুলো খোপ হবে সেই খোপগুলোকে যদি আমরা নাম্বারিং করি আর সেই নাম্বারগুলোকে যদি শুধু যোগ করে দিই তাহলে আমরা টোটাল ত্রিভুজের সংখ্যায় পাই 3 4 5 6। অর্থাৎ এর মধ্যে 6টা কিন্তু ত্রিভুজ আছে। সেম ওয়েতে যদি আমরা এখানে করি, এখানে নাম্বারিং করেছিলাম 1 আর 2, অর্থাৎ যোগ করে আমরা 3টে ত্রিভুজ পেয়েছিলাম। তাহলে এখানে পেলাম 12টা ত্রিভুজ,
আর এখানে পেলাম 3টে ত্রিভুজ। এবার আমি যখন দুটো ছবিকে জয়েন করছি, এর হাফ পোর্শন আর এর হাফ পোর্শন যোগ করে কিন্তু আবার একটা ত্রিভুজ তৈরি হলো। দেখতেই পাচ্ছ একটা ত্রিভুজ। সেমভাবে উপরেও আরেকটা ত্রিভুজ তৈরি হলো, অর্থাৎ দুটো ত্রিভুজ আরও যোগ হলো, অর্থাৎ 12 আর 3 আর 2 5, 12 আর 5 17টা ত্রিভুজ, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। রাজেশের বোন কিরণ, এটা ব্লাড রিলেশনের প্রশ্ন। এটা ব্লাড রিলেশন চ্যাপ্টারের প্রশ্ন। রাজেশের বোন হচ্ছে কিরণ, তাহলে রাজেশ এর বোন হচ্ছে কিরণ। চন্দনের ছেলে রাজেশ, তাহলে চন্দনের ছেলে, বোন হচ্ছে কিরণ, এটাকে মাইনাস করে দিই। চন্দনের ছেলে হচ্ছে রাজেশ, তাহলে চন্দনের বাবা, তার ছেলে হচ্ছে রাজেশ, তার মানে রাজেশটা ছেলে। তারপরে বলেছে রমেশের ছেলে চন্দন, তাহলে এর এর বাবা হচ্ছে রমেশ, তাহলে এটা প্লাস, সাজানো হয়ে গেল। এবারে বলেছে কিরণ রমেশের কে হয়, কিরণটা রমেশের কে হবে, নাতনি হবে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কারণ রমেশের ছেলে হচ্ছে চন্দন, চন্দনের এক ছেলে এক মেয়ে, কিরণ আর রাজেশ। তাহলে কিরণ রমেশকে কি বলে ডাকবে, কিরণ রমেশকে দাদু বলে ডাকবে, বা দিদিমা বলে ডাকবে, বা ঠাকুমা বলে ডাকবে। কিন্তু এখানে প্রশ্ন বলেছে যে কিরণটা রমেশের কে হয়, অর্থাৎ কিরণের পরিচয় জিজ্ঞেস করেছে, রমেশের হচ্ছে নাতনি হবে। ঠিক আছে, রমেশটা ছেলে নামে আমি জানি না, তাই আমি কনফার্ম করে বলতে পারবো না যে দাদু হবে বা ঠাকুরদা হবে নাকি ঠাকুমা হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, কাফ এলআইপি বার্ড কি হবে? কাফ যদি এলআইপি হয়, বার্ড কি হবে? দেখো, কাপের যখন আমরা কোনো জিনিসপত্র খাই, কাপ দিয়ে যদি কোনো জিনিস কাপের মধ্যে ঢেলে যদি কোনো জিনিসপত্র খাই, সেটা খেতে গেলে আমার কিন্তু ঠোঁট লাগবে, অর্থাৎ লিপ লাগবে। বার্ড কি দিয়ে খায়? তার ব্রিক অর্থাৎ ঠোঁট দিয়ে খায়, অর্থাৎ ব্রিক হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, শূন্যস্থান পূরণ করো। FAG, GAF, HAI, IAH, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথম লেটারের সঙ্গে প্রথম লেটার আমরা কাউন্টিং করব। এফ থেকে জি হয়েছে এক ঘর, জি থেকে এইচ হয়েছে এক ঘর, এইচ থেকে আই হয়েছে এক ঘর, আই থেকে এক ঘর গেলে জে হবে, অর্থাৎ অপশান বি, অপশান সি কিন্তু এলিমিনেট হয়ে গেল। এবার জে এ কে নাকি জে এ আই? সেকেন্ডে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু এ আছে, অর্থাৎ এখানেও এ হবে, হয়ে গেল। তারপরে জি, 3 নম্বরে হচ্ছে জি এফ আই এইচ, তারপরে কি হবে? দেখো এফ এর সঙ্গে এক যোগ করলে জি হচ্ছে, এফ এর সঙ্গে এক যোগ করলে জি হচ্ছে, জি থেকে এক মাইনাস করলে এফ হচ্ছে, এইচ এর সঙ্গে এক যোগ করলে আই হচ্ছে, আই থেকে এক মাইনাস করলে এইচ হচ্ছে, তাহলে জে এর সঙ্গে আমরা এক যোগ করব, অর্থাৎ কে হবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ডিটা এলিমিনেট হয়ে গেল। ক্লিয়ার? আজকে সেশনে লাস্ট প্রশ্ন। দেখো এটা আগেরটা কোডিং ডিকোডিং এর সিরিজের প্রশ্ন ছিল, এটা হচ্ছে অড ওয়ান আউটের প্রশ্ন। কোনটি বাকিগুলোর থেকে আলাদা আলাদা? টিউলিপ, রোজ, ডেইসি আর বার্ড। বার্ড মানে হচ্ছে কুঁড়ি, প্রত্যেকটা ফুল ফোটার আগে যে পজিশনে থাকে, যে অবস্থাতে থাকে, সেটাকে বলা হয় বার্ড বা কুঁড়ি। আর টিউলিপ একটা ফুলের নাম, রোজ একটা ফুলের নাম, ডেইজি একটা ফুলের নাম, অর্থাৎ অপশান সি হবে আলাদা বাকিগুলোর থেকে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনটা এই 10 পর্যন্ত এইটুকুই ছিল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো আমার ভালো লাগছে। ধন্যবাদ।